উড়িষ্যার বুকে এরকম সুন্দর জায়গা কিন্তু হাতে গোনা মাত্র কয়েকটাই রয়েছে। হা 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 হা, অসাধারণ। ওড়িশার বুকের মধ্যে এমন একটি জায়গা রয়েছে যেখানে একই দিনে আপনি দেখতে পাবেন 500 ফুট উঁচু জলপ্রপাত, একটি পবিত্র নদীর জন্মস্থান, জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা অফবিট প্রকৃতি আর 350 বছরেরও বেশি পুরনো ঐতিহ্যের সাক্ষী এক মন্দির। কিন্তু আশ্চর্য বিষয়, এত কিছু থাকার পরেও এই জায়গাটির নাম অনেক পর্যটকের ট্রাভেল লিস্টেই নেই। প্রথম পর্বে আমরা ঘুরে দেখেছিলাম কেওনঝড়ের কিছু জনপ্রিয় দর্শনীয় স্থান। ওয়েলকাম টু কেওনঝড়। আজ দ্বিতীয় দিনে আমরা বেরিয়ে পড়েছি আরও গভীরে। আজকের যাত্রায় রয়েছে খণ্ডধর জলপ্রপাত, গোনাসিকা মন্দির, বড়ঘাগরা জলপ্রপাত ও ড্যাম, সানাঘাগরা নেচার পার্ক এবং শ্রী বলদেবজিউ মন্দির। আর জানবো কেওনঝড়ে কোথায় থাকবেন, কোন হোটেল আপনার বাজেটের জন্য সেরা হতে পারে এবং কেন ওটিডিসি পান্থনিবাস অনেক পর্যটকের প্রথম পছন্দ। চলুন শুরু করা যাক। সকালের ভ্রমণ শুরু করার আগে একটু হোটেলের কথা বলে নেওয়া যাক, কারণ দর্শনীয় স্থান যতই সুন্দর হোক, থাকার জায়গা যদি ভালো না হয় তাহলে পুরো ভ্রমণের অভিজ্ঞতাই নষ্ট হয়ে যেতে পারে। আমরা ছিলাম কেওনঝড় শহরের মধ্যে অবস্থিত হোটেল নিউ ময়ূরে। আমাদের নন এসি রুমে ভাড়া পড়েছিল প্রতিদিন 1100 টাকা। শীতকাল হওয়ায় এসির প্রয়োজন পড়েনি। রুম ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, সাথে সংযুক্ত বাথরুম এবং গরম জলের সুবিধাও রয়েছে। এখানে ডরমিটরি থেকে শুরু করে এসি রুম পর্যন্ত বিভিন্ন অপশন রয়েছে। যারা পরিবার নিয়ে আসছেন অথবা 2-3 দিনের জন্য শহরের মধ্যে থাকতে চান তাদের জন্য এই হোটেল একটি ভালো বিকল্প হতে পারে। এছাড়া হোটেলে নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে, তাই বাইরে খাবার খোঁজার ঝামেলা অনেকটাই কমে যায়। তবে একটি বিষয় মাথায় রাখবেন, এখানে আলাদা করে পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। কেওনঝড়ে নিউ ময়ূর ছাড়াও আরও বেশ কিছু থাকার ব্যবস্থা রয়েছে। অনেক দর্শকই আমাকে মেসেজ করে জিজ্ঞাসা করেন কেওনঝড়ে গেলে কোথায় থাকবো। তাদের জন্য ছোট্ট একটা ধারণা দিয়ে রাখি। শহরের মধ্যে বিভিন্ন বাজেট হোটেল ও লজ পাওয়া যায়। যারা কম বাজেটে থাকতে চান তাদের জন্য সাধারণ লজ থেকে শুরু করে ডরমিটরি অপশনও রয়েছে। আর যারা একটু আরামদায়ক থাকার অভিজ্ঞতা চান তাদের জন্য এসি রুম সহ বেশ কিছু ভালো হোটেলও রয়েছে। যদি আপনি শহরের ভিড় থেকে একটু দূরে থাকতে চান তাহলে ওটিডিসি এর পান্থনিবাস অন্যতম সেরা বিকল্প। মুম্বাই কলকাতা হাইওয়ের পাশে পাহাড় আর সবুজ প্রকৃতির মধ্যে অবস্থিত এই হোটেলটি দীর্ঘদিন ধরেই পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আর যদি প্রকৃতির আরও কাছাকাছি থাকতে চান তাহলে সানাঘাগরা নেচার ক্যাম্প অবশ্যই বিবেচনা করতে পারেন। জলপ্রপাতের খুব কাছে অবস্থিত, সকালে ঘুম ভাঙবে পাখির ডাকে আর জঙ্গলের শব্দে। যারা শহরের কোলাহল থেকে দূরে কয়েকটা দিন কাটাতে চান তাদের জন্য এটি একটি দারুণ অপশান। কেওনঝড় ঘোরার জন্য সবথেকে ভালো সময় হলো বর্ষাকাল এবং শীতকাল। বর্ষায় পাহাড়, জঙ্গল এবং জলপ্রপাত যেন নতুন জীবন ফিরে পায়। অন্যদিকে শীতকালে আবহাওয়া আরামদায়ক থাকে এবং দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে সুবিধাই হয়। তবে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেকটাই বেড়ে যায়, তাই সেই সময় ভ্রমণ কিছুটা কষ্টকর হতে পারে। সকালে জলখাবার সেরে আমরা বেরিয়ে পড়লাম আজকের প্রথম গন্তব্য খণ্ডধর জলপ্রপাত। শহর ছাড়া কিছুক্ষণ পর থেকে চোখে পড়তে শুরু করলো বিশাল বিশাল আয়রন মাইনিং এলাকা। রাস্তায় একের পর এক লরি, ট্রাক। শুরুর দিকে এই ট্রাফিক কিছুটা বিরক্তিকর লাগলেও খুব বেশি সময় লাগেনি সেই বিরক্তি দূর হতে, কারণ কিছুক্ষণ পরই রাস্তার দুপাশে শুরু হলো অসাধারণ সব প্রাকৃতিক দৃশ্য। সবুজ পাহাড়, জঙ্গলের সারি আর একদম মসৃণ রাস্তা। সকালের সময় হওয়ায় গাড়ির সংখ্যাও ছিল তুলনামূলক কম। প্রায় 1 ঘন্টা যাত্রার পর পৌঁছে গেলাম খণ্ডধর জলপ্রপাতের কাছে। গুড মর্নিং। সেকেন্ড ডেতে আজকে আমাদের প্রথম ভিজিট হচ্ছে খণ্ডধর ওয়াটারফল। কেওনঝড় শহর থেকে প্রায় 55 কিলোমিটার দূরে এই ওয়াটারফলস। তবে আমি এখন গাড়ি পার্কিং এরিয়াতে দাঁড়িয়ে আছি। এখান থেকে এখন আমাদের প্রায় 800 মিটার মতো হেঁটে যেতে হবে। তো এখানে গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা নিল আর পার পারসন 10 টাকা করে। তো চলুন এখন ওয়াটারফলসের সামনে যাই। এখান থেকে শুধু ভিউটা দেখুন জাস্ট। এরকম কোনো সিঁড়ি করা নেই, এরকম ঢালু রাস্তা। রাস্তা কিন্তু পরিষ্কার আছে, হেঁটেই যাচ্ছি আর হেঁটেই কিন্তু যেতে হবে। আর সামনে পুরো কিন্তু বড় সড়ো 3 দিক থেকে পাহাড় ঘেরা রয়েছে। আর সামনে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ওয়াটারফলস। পুরো এরিয়াটা কিন্তু সবুজ গাছপালার মধ্যে ঢাকা। বর্ষাকালে এলে কিন্তু এই যে পাতার উপর যে এখন ধুলো জমে আছে এই জিনিসটা কিন্তু থাকবে না। পুরো কিন্তু ঘন সবুজ, যেটা কিন্তু চোখের আরাম দেয়। আর এই যে ঢালু রাস্তায় যাচ্ছি, ঢালু রাস্তা পেরিয়ে হেঁটে এলাম। সামনে এখানে রয়েছে সিঁড়ি। এই সিঁড়িতে কিন্তু ওপরে গেলে একটা ভিউ পয়েন্ট পাওয়া যাবে। ওড়িশার সুন্দরগড় এবং কেওনঝড় জেলার সীমান্তে অবস্থিত এই জলপ্রপাতকে অনেকেই ওড়িশার অন্যতম সুন্দর জলপ্রপাত বলে মনে করেন।
কারণ সামনে দাঁড়ালেই বোঝা যায় প্রকৃতি এখানে নিজের সমস্ত রকম সৌন্দর্য উজাড় করে দিয়েছে। ঘন শাল, মহুয়া এবং কেন্দুপাতার জঙ্গলের মাঝে প্রায় 500 ফুট উচ্চতা থেকে জলধারা সরাসরি নিচে নেমে আসে। জলে এই খাড়া পতন থেকেই নাম এসেছে খণ্ডধর নামটি। 500 ফুট ওপর থেকে যে জলটা পড়ছে, আর জলের ঝাড় তো এখানে আসছেই, সামনে দেখুন কত সুন্দর একটা রেনবো ক্রিয়েট হয়েছে। ও দুর্দান্ত লাগছে এখানটা এসে। আর সামনে যাচ্ছি, যতটা পারবো যাবো। শীতকাল পুরো জলের ঝাড় সামনে আসে, বিশাল ঠান্ডা জল। হা 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 হা, অসাধারণ। উড়িষ্যার বুকে এরকম সুন্দর জায়গা কিন্তু হাতে গোনা মাত্র কয়েকটাই রয়েছে, আর তার মধ্যে এটা হচ্ছে অন্যতম। পুরো চান ভরে গেছি একদম, এত সামনে এসছি। চারপাশে পাহাড় আর অরণ্যে এমন পরিবেশ তৈরি হয়েছে যে মুহূর্তের মধ্যেই শহুরে ক্লান্তি উধাও হয়ে যায়। বর্ষাকালে এই জলপ্রপাত সব থেকে শক্তিশালী রূপ ধারণ করে। তখন পাহাড়ের বুক চিরে নেমে আসা বিশাল জলরাশি দূর থেকেই দেখা যায়। দূর থেকে প্রথম যখন খণ্ডধরকে দেখলাম, মনে হচ্ছিল পাহাড়ের বুক ফেটে যেন সাদা রূপোর ফিতা নেমে আসছে। বর্ষাকালে এই দৃশ্য আরও কয়েকগুণ নাটকীয় হয়ে ওঠে। তবে শীতকালে এর সৌন্দর্য কম নয়। স্বচ্ছ জল, পরিষ্কার পরিবেশ এবং শান্ত প্রকৃতি একে সপ্তাহান্তে পিকনিকের জন্য আদর্শ গন্তব্যে পরিণত করেছে। খণ্ডধরের আরেকটি বিশেষ আকর্ষণ হলো রামধনু। সূর্যের আলো আর জলকণার মিলনে প্রায় সবসময় এখানে দেখা পাওয়া যায় রামধনুর। প্রকৃতি যেন নিজেই এখানে রঙের তুলি চালিয়েছে। জলপ্রপাতের সামনেই রয়েছে বাবা নীলকণ্ঠেশ্বর মন্দির। এখানে স্থানীয় মানুষজন ভগবান শিবের পুজো করে থাকেন। প্রকৃতি আর আধ্যাত্মিকতার এমন মেলবন্ধন সত্যি বিরল। এরপর শুরু হলো দিনের সব থেকে দীর্ঘ ড্রাইভ। খণ্ডধর থেকে গুণাসিকার দূরত্ব প্রায় 62 কিলোমিটার। জঙ্গল আর পাহাড়ের মধ্যে দিয়ে আঁকাবাঁকা রাস্তা ধরে যে এগিয়ে চললাম বৈতরণী নদীর জন্মস্থানের দিকে। গো নাসিকা নামটার মধ্যেই যেন লুকিয়ে আছে রহস্য। স্থানীয় ভাষায় গো মানে গরু এবং নাসিকা মানে নাক, অর্থাৎ গো নাসিকা মানে গরুর নাক। এখানেই অবস্থিত ওড়িশার অন্যতম গুরুত্বপূর্ণ নদী বৈতরণীর উৎপত্তিস্থল। পাহাড়ে একটি পাথরের অংশ অবিকল গরুর নাকের মতো দেখতে। সেই গোমুখ আকৃতির পাথরের ভেতর থেকেই প্রথম আত্মপ্রকাশ করে বৈতরণী নদী। পাথরের গোমুখ থেকে বেরিয়ে আসা সরু জলধারা পরবর্তীতে একটি বিশাল নদীতে পরিণত হয়। এটাই গুণাসিকার সবচেয়ে বিস্ময়কর দিক। এই দৃশ্য দেখার জন্য প্রতি বছর অসংখ্য পর্যটক এবং তীর্থযাত্রী এখানে আসেন। গুণাসিকা শুধু একটি প্রাকৃতিক স্থান নয়, এটি গভীর ধর্মীয় বিশ্বাসেরও কেন্দ্র। কিংবদন্তি অনুযায়ী ভগবান ব্রহ্মা এখানে যজ্ঞ করেছিলেন এবং সেই থেকেই স্থানটি পবিত্র বলে বিবেচিত হয়। অনেক ভক্ত বিশ্বাস করেন এখানে স্নান করলে পাপ মোচন হয় এবং পূর্বপুরুষদের আত্মার মুক্তি লাভ হয়। পাহাড়, জঙ্গল, মন্দির এবং বৈতরণীর জন্মকথা সব মিলে গোনাসি কেওনঝড়ের অন্যতম দর্শনীয় স্থান। এবার আমরা পৌঁছে গেলাম বড় ঘাগড়ার ড্যাম ও জলপ্রপাতের কাছে। কেওনঝড় শহর থেকে মাত্র 9 কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি স্থানীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয়। বৈতরণী নদীর উপনদী মাচাকান্দারা নদী এই জলপ্রপাত তৈরি করেছে। রয়েছে একটি সুন্দর ড্যাম, সবুজ পাহাড়, বনভূমি আর শান্ত জলরাশি সবকিছু মিলে পুরো এলাকাটাকে একটি মনোরম পরিবেশ উপহার দিয়েছে। প্রকৃতিপ্রেমী, ফটোগ্রাফার কিংবা পিকনিক প্রেমী সবার জন্যই এটি একটি আদর্শ গন্তব্য। বিশেষ করে ভোরবেলা এবং সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য সব থেকে সুন্দর লাগে। শহরের এত কাছে হয়েও বড় ঘাগড়া যেন সম্পূর্ণ অন্য এক জগৎ। এতক্ষণ আমি কিন্তু ওপর থেকে আপনাদের ভিউটা দেখালাম, এবার আমি নিচেই আসছি। নিচে গিয়ে কিন্তু ভিউটা দেখব। এটি একটি 12 মাসি জলপ্রপাত, তাই বছরে প্রায় সব সময় এখানে জলপ্রবাহ দেখা যায়। ঘন জঙ্গলের ভেতর দিয়ে প্রায় 100 ফুট উচ্চতা থেকে জল নেমে আসে।
পাহাড়, জঙ্গল, জলাধার আর জলপ্রপাত একসাথে এমন নিখুঁত কম্বিনেশন খুব কম জায়গাতেই দেখা যায়। এবার বেশ ভালোই খিদে পেয়েছে, তাই সানাঘাগরা পথে দুপুরে খাবারের জন্য থামলাম হোটেল আঞ্জেরে। মুম্বাই কলকাতা হাইওয়ে একদম পাশেই রয়েছে এই রেস্টুরেন্ট। তবে ব্যক্তিগতভাবে বলতে গেলে এখানে খাবারের স্বাদ দাম অনুযায়ী আরও ভালো হতে পারত। তবুও যাত্রাপথে খাবার খাওয়ার জন্য এটি একটি সুবিধাজনক বিকল্প। দুপুরের শেষ দিকে প্রায় ওই 4টে নাগাদ চলে এলাম সানাঘাগরা ওয়াটার ফলস ও পার্কের সামনে। এই যে পাহাড়টা আছে, পাহাড়ের ওপারে রয়েছে বড় ঘাগরা, আর এটা হচ্ছে সানাঘাগরা বা ছোটা ঘাগরা। এই হচ্ছে গেট। এটি একটি ঘন সবুজ অরণ্যে ঘেরা, যা প্রকৃতিপ্রেমী এবং প্রশান্তির সন্ধানকারীদের জন্য এটিকে একটি আদর্শ স্থান করে তুলেছে। এখানে পার্কিং চার্জ 50 টাকা ও প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। এই সামনের এরিয়াতে গাড়ি পার্কিং করা যায় ও সাথে রয়েছে বেশ কিছু খাবারের স্টল, এবং এখানে সবথেকে বেশি আচার বিক্রি হচ্ছে। পার্কের মধ্যে বেশ বড় একটি লেক রয়েছে, যেখানে বিকালে পড়ন্ত সূর্যের আলোয় বোটিং করতে পারেন। বোটিং চার্জ জনপ্রতি 30 টাকা। চারিদিকে সবুজে ঘেরা পাহাড়, জলের সূর্যে চিকচিকে আলো আর লেকের মাঝে মহাদেবের বিশাল একটি মূর্তি। বিকালে এখানে বোটিং করার দারুণ জায়গা। কিছুক্ষণ এখানে বোটিং করে নিয়ে পার্কের রাস্তা বরাবর হেঁটে সিঁড়িতে ওপরে উঠে আসুন। এখানে বাচ্চাদের জন্য পার্কের ব্যবস্থা রয়েছে, আর পাহাড়ের পাশ দিয়ে নিচে নামারও রাস্তা রয়েছে। এখানে দেখতে পাবেন সানাঘাগরা ওয়াটার ফলস। এই জলপ্রপাতটি সানাঘাগরা নেচার পার্কের একটি অংশ, যা সুপরিচালিত এবং দর্শনার্থীদের জন্য পিকনিক স্পট ও হাঁটার পথ সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। জলপ্রপাতটি মনোরম সৌন্দর্য ও চারপাশে শান্ত পরিবেশের কারণে এটি একটি উল্লেখযোগ্য আকর্ষণ। দিনের শেষ গন্তব্য হিসাবে আমরা পৌঁছে গেলাম কেওনঝড়ের ঐতিহাসিক শ্রী বলদেবজিউ মন্দিরে। মন্দিরের সামনে দাঁড়িয়ে চোখে পড়ে বিশাল আকৃতির রথ, যা রথযাত্রার সময় ব্যবহার করা হয়। 1761 সালে রাজা লক্ষ্মীনারায়ণ ভঞ্জ এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। প্রায় 135 ফুট উচ্চতার এই মন্দির কেওনঝড়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা। এখানে প্রধান বিগ্রহ হলেন ভগবান বলরাম। তার সঙ্গে পূজিত হন প্রভু জগন্নাথ দেব এবং দেবী সুভদ্রা। এছাড়াও মন্দির চত্বরে মা মঙ্গলা, মা লক্ষ্মী, মা বিমলা, মা সরস্বতী, মহাদেব এবং গণেশেরও পুজো হয়। মন্দিরটি 4টি প্রধান অংশ নিয়ে গঠিত: গর্ভগৃহ, জগমোহন, নাটমন্দির এবং ভোগমণ্ডপ। চারিদিকে বিশাল প্রাচীর দিয়ে ঘেরা এই মন্দিরে এক ধরনের শান্ত ও আধ্যাত্মিক পরিবেশ অনুভব করা যায়। আজকের দিনটা ছিল প্রকৃতি, ইতিহাস এবং আধ্যাত্মিকতার এক অসাধারণ মিশ্রণ। খণ্ড ধরে গর্জন করা জলাধার, গোনাসিকার বৈতরণী নদীর জন্মকথা, বড় ঘাগরা নির্জন সৌন্দর্য, সানাঘাগরা লেক আর বোটিং, আর দিনের শেষে বলদেবজি মন্দিরের শান্ত পরিবেশ, সব মিলিয়ে কেওনঝড় আবারও প্রমাণ করলো এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং অভিজ্ঞতার এক ভাণ্ডার। তবে আমাদের সফর এখনও শেষ হয়নি। ফেরার দিন হাতে কিছুটা সময় থাকায় আমরা খুঁজে বের করেছিলাম জঙ্গলের গভীরে লুকিয়ে থাকা এমন একটি জলপ্রপাত, যেখানে খুব কম পর্যটকই যান। সেই অজানা জায়গার গল্প নিয়ে দেখা হবে পরবর্তী ও শেষ পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বে।